আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ মেহেদি হাসান এমএসএম সায়েন্স এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা শিখব রসায়ন বইয়ের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায় নিয়ে আলোচনা করার আগে তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমাদের এই পৃথিবীতে মোট আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। আমাদের এই পৃথিবীতে মোট আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে আমাদের এই পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা কতটি? মৌলিক পদার্থ সেটা হচ্ছে 118টি। এর মধ্য থেকে কেবলমাত্র 60টি মৌল, এর মধ্য থেকে কেবলমাত্র 60টি মৌল হচ্ছে নিষ্ক্রিয়। এর মধ্য থেকে কেবলমাত্র 60টি মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। আর বাকি যে 111টা মৌল আছে তারা নিষ্ক্রিয় না, অর্থাৎ তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু এই 60টা মৌল যেটা আমরা নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ পর্যায় সারণী 18 নম্বর গ্রুপের মৌল, তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তারা স্বাভাবিকভাবে কখনো কি করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কিন্তু বাকি যে 111টা মৌল আছে তারা কি করে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কতটি? 118টি। নিষ্ক্রিয় গ্যাস কতটি? 60টি। নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যে সকল পদার্থ অর্থাৎ যে সকল মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে অংশগ্রহণ করে কয়টি? অংশগ্রহণ করে হচ্ছে 118 বিয়োগ 7 অর্থাৎ 111টি মৌল কি করে? সবসময় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন এই টপিকের পঞ্চম অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে যে আকর্ষণ শক্তির মাধ্যমে, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। অর্থাৎ যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন দুইটি অণু আমরা বিবেচনা করলাম, একটা হচ্ছে দুইটা হাইড্রোজেন আর মনে করো একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন এবং কি একটা অক্সিজেন। তাহলে দেখো দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন নিয়ে তৈরি হয় হচ্ছে পানি। দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে কি? পানি। তো এখানে এই যে পানি হচ্ছে একটা অণু, তো এই অণুর মধ্যে কয়টি পরমাণু আছে? দুইটি পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় আছে। তাহলে এই যে শক্তির মাধ্যমে তারা পরস্পরের সাথে সংযুক্ত থাকে সেটাই হচ্ছে তাদের কি? রাসায়নিক বন্ধন। অর্থাৎ যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তোমরা ডেফিনেশনটা খাতায় লিখে রাখো। রাসায়নিক বন্ধনের পরে এবার আমরা চলে যাব পরবর্তী টপিকে, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। রাসায়নিক টপিকের পরে তোমাদের বইয়ে টপিকটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি তার যোজ্যতা ইলেকট্রন। তার ডেফিনেশনটা আমরা কিভাবে সাজাবো? ডেফিনেশনটা সাজাবো এভাবে যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে, ইলেকট্রন থাকে সেটি সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন ভাইয়া যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে সেটি তার যোজ্যতা ইলেকট্রন। এখন দেখি আমরা যোজ্যতা ইলেকট্রন জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। মনে করো যে সেটা হচ্ছে ধরো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম।
পটাশিয়াম আমাদের পর্যায় সারণীর 19 নম্বর মৌল, অর্থাৎ পটাশিয়ামের আণবিক ভর হচ্ছে আণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে দুঃখিত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এখন পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s। দেখি তো, আমরা জানি যে এস অরবিটালে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটা, পিতে 6টা, 2টা 6টা, কত হলো 2 আর 2 4, 4 আর 6 কত 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 1 কত হলো 19। এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন এই অনুযায়ী যদি আমরা একটা ডায়াগ্রাম আঁকি, অর্থাৎ পটাশিয়ামের একটা চিহ্নিত চিত্র আঁকি, তাহলে পটাশিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কয়টা? ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টা। এই যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2টা। এবার এগুলো হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টি ভাইয়া? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6 আর 2, তাহলে সেটা হচ্ছে 8টি। 1 2 3 4 5 6 7 8। এবার তৃতীয় কক্ষপথ, এই দেখো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টি? তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6 আর এই 2 8টি। 1 2 3 4 5 6 7 8। এবার হচ্ছে চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টি? চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1টি। এই যে দিলাম সেই 1টি। তাহলে এই যে সেই 1টি দিলাম। এখন খেয়াল করে দেখো যে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে 1। পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হবে কত? 1। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি তার যোজ্যতা ইলেকট্রন। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে, মানে সবার শেষের কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। এখন তাহলে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি? পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1টি। ঠিক তেমনি আমি যদি আরেকটা মৌল বের করি, ধরো অক্সিজেনেরটা বের করলাম, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। দেখো 1s 2s 2p। এস এর উপরে সাধারণত এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। এস অরবিটালে 2টা হলো কত? 4। 8টা হতে আর 4টা লাগে, তো এখানে দিলাম আমরা কত? 4। এখন 2 আর 2 4, 4 আর 4 কত হয়ে গেল? 8টি ইলেকট্রন হয়ে গেল। আমরা যদি এটা চিহ্নিত চিত্র আঁকি, অর্থাৎ ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখো তো মৌলটা যেহেতু অক্সিজেনের প্রথম কক্ষপথ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কয়টি? 2টি। তাহলে অক্সিজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2টি। এবার দ্বিতীয় কক্ষপথের দিকে তাকাও। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4 আর 2 6টি। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6টি। 1 2 3 4 5 6। যেহেতু অক্সিজেনের সবার শেষের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 6টি, তাই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে কয়টি? 6টি। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে কয়টি ভাইয়া? 6টি। তাহলে যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটি সেই মৌলের কি হবে? যোজ্যতা ইলেকট্রন হবে। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রন তোমাদের একটু কাজ দেই। তোমাদের কাজ হচ্ছে তোমরা কিছু মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করবে। সেটা হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর ক্লোরিন এবং ক্যালসিয়াম। তোমরা এই 4টা মৌলের কি বের করো? যোজ্যতা ইলেকট্রন বের করো। 4টা মৌলের কি বের করো? যোজ্যতা বের করো, প্র্যাকটিস করো, দেখো তোমাদের সেটা সঠিকভাবে বের করতে পারো কি না। তাহলে যোজ্যতা ইলেকট্রন টপিকটা আমি এখানে শেষ করছি। পরবর্তী টপিকটা হচ্ছে যোজনী। পরবর্তী টপিকটা কি? যোজনী। যোজনী কি? প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে তারপরে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। যোজনীর আরেকটা নাম হচ্ছে ভাই যোজ্যতা। যোজনীর আরেকটা নাম কি? যোজ্যতা। যোজনী বা যোজ্যতা। তাহলে যোজ্যতা ইলেকট্রনের পরবর্তী টপিকটার নাম হচ্ছে যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা কি? এটা যদি আমরা ডেফিনেশন আকারে লিখি, সেটা হচ্ছে অনুগঠনকালে একটি
মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। তাহলে যোজনী বা যোজ্যতা কি ভাইয়া? অণু গঠনকালে একটি মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। অণু গঠনকালে একটি মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। এখন ধরো ফেরাসের যোজনী হচ্ছে 2 এবং 3। ফেরাসের যোজনী কত ভাইয়া? ফেরাসের যোজনী হচ্ছে 2 আর 3। ফেরাসের যোজনী হচ্ছে 2 আর 3। এখন তাহলে ফেরাসের সর্বোচ্চ যোজনী কত? ফেরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, আর ফেরাসের যোজনী 2ও হতে পারে। তাহলে যে সকল মৌল একের থেকে অধিক যোজনী প্রদর্শন করে তারা হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন যুক্ত মৌল। পরিবর্তনশীল যোজনী প্রদর্শনযুক্ত মৌল অর্থাৎ তাদের মৌলের যোজনী 2 বা ততোধিক হতে পারে। 2, 3, 1, 2, 2, 4, 2, 3, 2, 4, 6 এরকমের বিভিন্ন মৌলের যোজনী হতে পারে। তাহলে প্রত্যেকটা মৌলের যোজনী যে সবসময় একটা সংখ্যা হবে এমন না, এই সংখ্যাগুলো 2টা বা 3টাও হতে পারে। এরাই হচ্ছে পরিবর্তনশীল যোজনী যুক্ত মৌল। এখন ফেরাসের সর্বোচ্চ যোজনী কত ভাইয়া? ফেরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। ফেরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। মনে করো বিক্রিয়া করার সময়, রাসায়নিক বন্ধন গঠন করার সময় ফেরাস 2টা ইলেকট্রন কি করছে? বিক্রিয়া ঘটাইছে। 2টা ইলেকট্রন বিক্রিয়া ঘটাইছে, তাহলে এটা হচ্ছে সক্রিয়। এটা কি? সক্রিয়। ফেরাসের সর্বোচ্চ যোজনী কত? ফেরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। আর ফেরাস বিক্রিয়া ঘটানোর সময় সে কাজে লাগিয়েছে কয়টা? কাজে লাগিয়েছে সে 2টা। তাহলে তার হাতে এখনো কয়টা থাকলো? তার হাতে এখনো কয়টা থাকলো? একটা থাকলো। এটাই হচ্ছে কি যোজনী? এটাই হচ্ছে সুপ্ত যোজনী। এটাই কি যোজনী? এটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী কি ভাইয়া? সুপ্ত যোজনী হচ্ছে কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে যেটা থাকে সেটাই হচ্ছে ওই মৌলের সুপ্ত যোজনী। কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য তো বিয়োগফল, পার্থক্য কি বলা হয়? সুপ্ত যোজনী বলা হয়। এটা যদি আমি তোমাদের লিখে দেই তাহলে এটা এরকমের হবে। দেখো আমি লিখে দিচ্ছি যে সুপ্ত যোজনী কাকে বলে। সুপ্ত যোজনী কাকে বলে? কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে কি বলা হয়? সুপ্ত যোজনী বলে। তাহলে সুপ্ত যোজনী কি ভাইয়া? সুপ্ত যোজনী হচ্ছে কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্য। যেমন ফেরাসের সর্বোচ্চ যোজনী কত? ফেরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। এখন কখনো যদি ফেরাস অণু গঠনকালে 2টা ইলেকট্রন ব্যবহার করে, সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ব্যবহার করে, তাহলে তার সক্রিয় কয়টা? তার সক্রিয় হচ্ছে 2টা, কিন্তু সর্বোচ্চ কয়টা? 3টা। তাহলে সর্বোচ্চ থেকে যদি সক্রিয় আমি বাদ দেই তাহলে ফেরাসের কাছে এখনো একটা ইলেকট্রন আছে যেটা বিক্রিয়া করার মতো, অর্থাৎ সেটাই হয়ে যাবে কি? সুপ্ত যোজনী। অর্থাৎ কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে যেটা থাকে সেটাই হচ্ছে ওই মৌলের কি যোজনী? সুপ্ত যোজনী। যেমন মনে করো সুপ্ত যোজনীর ক্ষেত্রে ধরো আরেকটা উদাহরণ যদি দেওয়া যায়, সেটা হচ্ছে সালফার। আমরা জানি সালফারের 3টা যোজনী প্রদর্শন করে, সেটা হচ্ছে 2, 4 এবং 6। তাহলে সালফারের যোজনী কয়টা? সালফারের যোজনী 3টা। এখন মনে করো তাহলে এখানে দেখো তো সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6।
সালফারের সর্বোচ্চ যোজনী কত 6। এখন মনে করো যে অণু গঠনকালে সালফার 2টা ইলেকট্রন কাজে লাগিয়েছে, অর্থাৎ 2টা যোজনী সে প্রদর্শন করেছে, অর্থাৎ কাজ করেছে। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত 6 আর সক্রিয় যোজনী কত 2। তাহলে সালফারের হাতে এখনো কয়টা ইলেকট্রন আছে যেটা বিক্রিয়া করার মতো? তার সংখ্যা হচ্ছে 4। তাই এই 4টাই কি হয়ে যাবে? 4টাই হয়ে যাবে সুপ্ত যোজনী। 4টাই কি হয়ে যাবে? সুপ্ত যোজনী। অর্থাৎ কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যই হচ্ছে ওই মৌলের কি যোজনী? ওই মৌলের সুপ্ত যোজনী। এখন এই যে যোজনীগুলো তোমরা কিভাবে মনে রাখবে? যোজনীগুলো তোমরা কিভাবে মনে রাখবে এর জন্য তোমাদের আমি একটা সহজ টেবিল এখানে তৈরি করে দিচ্ছি। তোমরা এইভাবে খাতায় লিখে রাখবে আর এইভাবে সেটা মুখস্থ করার চেষ্টা করবে। সেটা হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম, এদের যোজনী হচ্ছে 1। এইভাবে মনে রাখবে। হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, এদের যোজনী কত 1। তারপর মনে রাখবে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এদের যোজনী হচ্ছে কত 2। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এদের যোজনী কত 2। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3। অ্যালুমিনিয়ামের যোজনী কত ভাইয়া? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তারপর হচ্ছে কপারের হচ্ছে 1 2। কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, যার যোজনী হচ্ছে কত 1 এবং 2। তারপর হচ্ছে ধরো ফেরাস অর্থাৎ আয়রন, একটু আগে যেটা আমরা লিখলাম সেটা হচ্ছে 2 এবং 3। আর একটা হচ্ছে কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4। তাহলে আমরা এইভাবে মুখস্থ রাখার চেষ্টা করব যে এগুলো হচ্ছে মৌলের যোজনী। এগুলো কিসের যোজনী? এগুলো হচ্ছে মৌলের যোজনী। তাহলে মৌলের যোজনী কিভাবে মুখস্থ রাখবে? সেটা হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়ামের যোজনী 1। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়ামের যোজনী 2। অ্যালুমিনিয়ামের যোজনী 3। এইবার আমাদের বহু সেটা হচ্ছে কপারের অর্থাৎ কাপরাম, যার ল্যাটিন নাম। কপারের যোজনী হচ্ছে 1 2। আয়রনের যোজনী হচ্ছে 2 3 এবং কার্বনের যোজনী হচ্ছে কত 2 4। আর একটা আমি যদি অ্যাড করে দেই সেটা হচ্ছে সালফারের যোজনী হচ্ছে 2 4 6। এগুলো হচ্ছে মৌলের যোজনী। তো মৌলের যোজনী তোমাদের ভাই কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলেও চলে, তোমরা যদি ডায়াগ্রাম এঁকে এটা বুঝতে পারো। যেমন হাইড্রোজেনের ডায়াগ্রাম যদি আমরা আঁকি, তা হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোজেনের সবার শেষের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের সবার শেষের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আর হাইড্রোজেন এই একটা ইলেকট্রন কি করে? অণু গঠনকালে বিক্রিয়ায় অংশগ্রহণ করায়। তাই হাইড্রোজেনের যোজনী কি হয়? 1। ঠিক তেমনি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়ামের প্রত্যেকটার শেষে দেখবে একটা করে ইলেকট্রন থাকবে, যেটি কি করে? বিক্রিয়ার কাজে ব্যবহার করে। তাই এই মৌলগুলোর যোজনী হচ্ছে 1 আর এই মৌলগুলোর যোজনী 2, এটার 3, বাকিগুলোর হচ্ছে বহু যোজনী প্রদর্শন করে থাকে। এবার হচ্ছে এগুলো হচ্ছে মৌলের যোজনী। এবার ভাই আমরা শিখবো যৌগের যোজনী কিভাবে আমরা মনে রাখতে পারি। যৌগের যোজনী, দেখো যৌগের যোজনী, তাহলে যৌগের যোজনী আমরা কিভাবে মুখস্থ রাখতে পারি? দেখো যৌগের যোজনী মুখস্থ রাখা লাগে না, এটা বুঝলেই চলে, এটা সংকেত দেখেই বলা যায়। একটা সংকেত দেখো, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl, হাইড্রোজেন ও ক্লোরিনের সমন্বয়ে গঠিত যৌগ। এখানে দেখো খেয়াল করে মনে রাখবে, যৌগের বেলায় এক মৌলের যোজনী অন্য মৌলের নিচে লেখা থাকে। এক মৌলের যোজনী অন্য মৌলের নিচে লেখা থাকে। তাহলে এখানে ভাই কি লেখা আছে? বলবো যে এখানে ভাই কিছুই লেখা নাই। কিছু লেখা না থাকলে সেখানে 1 থাকে। কি থাকে? 1। তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী কার নিচে লেখা? হাইড্রোজেনের যোজনী ক্লোরিনের নিচে লেখা। ক্লোরিনের যোজনী কার নিচে লেখা? ক্লোরিনের যোজনী হাইড্রোজেনের নিচে লেখা। তাহলে এখানে আমরা যদি বলতে পারি এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে কত? 1। তাহলে যৌগমূলকের বেলায় একজনের যোজনী আরেকজনের নিচে লেখা থাকে। এটা হচ্ছে সহজ ভাষায় একজনের যোজনী আরেকজনের নিচে লেখা। যেমন আমি যদি আবার বলি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, অর্থাৎ ফসফরাস হচ্ছে ফসফরাসের একটা পরমাণু আর ক্লোরিনের 5টা পরমাণুর সমন্বয়ে গঠিত একটা যৌগ, সেটা হচ্ছে ফসফরাস
পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন ফসফরাস পেন্টাক্লোরাইডে এখানে যোজনী কিভাবে আমরা বিবেচনা করব? যোজনী হচ্ছে, দেখো এখানে ফসফরাসের নিচে 1 লেখা আর ক্লোরিনের নিচে 5 লেখা। তাহলে আমরা শিখেছি যে যৌগের যোজনী হচ্ছে একজনের যোজনী আরেকজনের নিচে লেখা। তাহলে এখানে ফসফরাসের যোজনী হবে কত ভাইয়া? ফসফরাসের যোজনী হবে 5, কারণ ক্লোরিন নিচে কত লেখা আছে? 5 লেখা আছে। তাহলে একজনের যোজনী আরেকজনের নিচে লেখা। ঠিক তেমনি তাহলে ক্লোরিনের যোজনী কত হবে? ক্লোরিনের যোজনী হবে 1। ক্লোরিনের যোজনী কত হবে? 1। তাহলে আমরা যৌগের যোজনী আমাদের মুখস্থ করা লাগবে না, এটা আমরা যৌগের সংকেত দেখেই এটা আমরা নির্ণয় করতে পারবো। দেখো আবার একটা দেখো, সেটা হচ্ছে এই যে ফেরাস ডাইক্লোরাইড। ফেরাস ডাইক্লোরাইড। ফেরাস ডাইক্লোরাইড। এখন দেখো তাহলে এখানে ফেরাসের যোজনী কত ভাইয়া? ফেরাসের যোজনী হচ্ছে 2, কারণ ক্লোরিনের নিচে কত লেখা আছে? ক্লোরিনের নিচে 2 লেখা আছে। তাহলে ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হচ্ছে 1, কারণ ফেরাসের নিচে কত লেখা আছে? ফেরাসের নিচে কিছু লেখা নাই, অর্থাৎ এর মাঝে 1 আছে। এর মাঝে কি আছে? 1 আছে। তাহলে এই যোজনী দিয়ে কি বোঝায়? বোঝায় এখানে ক্লোরিনের 2টা পরমাণু ফেরাসের একটা পরমাণুর সাথে কি করে? বিক্রিয়া করে। ক্লোরিনের 2টা পরমাণু ফেরাসের একটা পরমাণুর সাথে কি করে? বিক্রিয়া করে। তাহলে যৌগের যোজনী আমরা কিভাবে মনে রাখবো? যৌগের যোজনী মনে রাখবো যে একজনের যোজনী আরেকজনের নিচে লেখা থাকে। অর্থাৎ যেমন আবার ধরো যে ফসফরাস টেট্রাক্লোরাইড। ফসফরাস টেট্রাক্লোরাইড। তাহলে এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 3, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তারপর হচ্ছে যৌগমূলকের যোজনী। তোমাদের রসায়ন বইয়ের দেখবে যে যৌগমূলক ও তাদের যোজনী, এখানে একটা সারণী আছে, অর্থাৎ এখানে একটা ছক আছে। এই ছক থেকে তোমাদের যৌগমূলকের নাম এবং সংকেতগুলো মুখস্থ করে নিতে হবে। যৌগমূলকের নাম এবং সংকেতগুলো কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। তাহলে এখান থেকে তোমরা যোজনী কিভাবে নির্ণয় করবে? যেমন অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4+। অ্যামোনিয়াম এটা হচ্ছে যৌগমূলকের যোজনী। তাহলে অ্যামোনিয়ামের সংকেত কি? অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4+। অবশ্যই এখানে একটা অন আছে, এই অনটা দেওয়া লাগে না। এই হচ্ছে যৌগমূলক অ্যামোনিয়ামের সংকেত। অ্যামোনিয়াম যৌগমূলকের সংকেত। এখান থেকে তুমি কিভাবে যোজনী নির্ণয় করবে? যদিও এখানে 1 আছে কিন্তু সেটা দেওয়া নেই, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়াম যে যৌগমূলকটা, সেই যৌগমূলকটার যোজনী হচ্ছে কত? 1। যোজনী হচ্ছে কত? 1। যোজনী হচ্ছে এই যে উপরে 1 থাকার কারণে যোজনী হচ্ছে কত? 1। আর আধান হচ্ছিল +1। আধান কত? এই প্লাস চিহ্ন থাকার কারণে +1। ঠিক তেমনি দেখো কার্বনেট। তারপরটা খেয়াল করো, সেটা হচ্ছে কার্বনেটের সংকেত হচ্ছে CO3 2-। এখানে উপরে ডানে যে সংখ্যাটা লেখা থাকবে সেটাই হচ্ছে তার যোজনী নির্দেশ করে, সেটাই ওই যৌগমূলকের যোজনী নির্দেশ করে। কোন যৌগমূলকের সংকেতের উপরের ডানে যে সংখ্যাটা লেখা থাকে সেটাই তার কি নির্দেশ করে? সেটাই তার যোজনী নির্দেশ করে। যেহেতু এখানে 2 লেখা, তাই কার্বনেটের যোজনী হচ্ছে 2 এবং কার্বনেটের আধান হচ্ছে -2 এই মাইনাসের জন্য। তারপর একটা দেখো ভাইয়া, সেটা হচ্ছে সালফেট। SO4 2-। সেটা হচ্ছে সালফেট SO4 2-। তাহলে এখানে আমি বলছি যে যৌগমূলকের সংকেতের উপরের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটাই তার যোজনী নির্দেশ করবে। তাহলে সালফেটের সংকেতের উপরের ডানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে 2, অর্থাৎ সালফেটের যোজনী হবে কত? 2। আর সালফেটের আধান হবে কত তাহলে ভাইয়া? সালফেটের আধান হবে হচ্ছে -2। তাহলে তুমি দেখো এই যোজনী আর আধান এই টপিকটা তোমার কিন্তু মুখস্থ করা লাগতেছে না। এটা তুমি যদি সংকেতটা পারো তাহলে কিন্তু সংকেত দেখে তুমি এটা বলতে পারবে। সংকেত দেখে কি করবে? এটা বলতে পারবে যা লাগবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে এই যোজনীর যোজ্যতা টপিক থেকে আমরা শিখলাম মৌলের যোজনী কি করতে হবে ভাইয়া? মৌলের যোজনী মুখস্থ করতে হবে।
মৌলের যোজনী মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে যৌগের যোজনী, যৌগের যোজনী মুখস্থ করা লাগবে না, যৌগের যোজনী মুখস্থ করা লাগবে না। এটা আমরা সংকেত দেখে দেখেই বলতে পারবো, কারণ একজনের যোজনী আরেকজনের নিচে লেখা থাকে, এই নিয়ম ফর্মুলা ফলো করে। তারপর হচ্ছে যৌগমূলকের যোজনী, যৌগমূলকের যোজনী যৌগমূলকের যোজনী ভাইয়া মুখস্থ করা লাগবে না, কিন্তু যৌগমূলকের সংকেত মুখস্থ করা লাগবে। যৌগমূলকের সংকেত মুখস্থ করা লাগবে। তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের যোজনী বা যোজ্যতা ইলেকট্রনের পরের টপিকটার নাম হচ্ছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম। সেই আজকে এই পর্যন্ত এই ভিডিওতে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।